নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনো গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা। ভাঙাচোরা রাস্তায় সোনাহাট স্থলবন্দরে ট্রাকের দীর্ঘ লাইন, পণ্য খালাসেও ধীর গতি। এবং থেকে বাংলাদেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের বাণিজ্য গত বছরের তুলনায় ভালো হওয়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন বর্বর হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে তাদের উপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে হামাস। এদিকে রাফা থেকে এ পর্যন্ত 8 লাখের বেশি মানুষ সরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আবার জাবালিয়ায় অভিযান শুরু করছে তারা। ইসরায়েলি বাহিনী উত্তর গাজার আশপাশের এলাকাগুলো থেকে অবিলম্বে আরও বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েল বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে। এমন বর্বর হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রী পরিষদ মন্ত্রী হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু 8 জুনের মধ্যে গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে আসতে ব্যর্থ হলে তার মধ্যপন্থী দল সরকার থেকে বের হয়ে যাবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ হামলায় শিশুসহ অন্তত 6 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রুশ বাহিনীর লাগাতার হামলার জেরে জোরদার করা হয়েছে খার্কিভের নিরাপত্তা। এতে নিজেদের সামরিক সরঞ্জাম হারাচ্ছে পুতিন সেনারা। পাশাপাশি দোনেৎস্কের পূর্বাঞ্চলে 20টি সামরিক গাড়ি ধ্বংসের দাবিও জানায় তিনি। তবে পাল্টা দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, অঞ্চলটিতে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানের টানা 8 দিন পর আরেকটি গ্রাম দখল করার কথা জানায় তারা। স্টার্স হিসেবে পরিচিত ভারতের 7টি রাজ্যে স্থলপথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এড়ানো যাবে অন্তত 400 কিলোমিটার পথ বাঁচানোর পাশাপাশি বাণিজ্যে গতি আনতে 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট স্থলবন্দর। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনো গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো। বন্দরের ভারতীয় অংশ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সারাদিনে ন্যূনতম 150টি ট্রাক যাওয়া আসার কথা থাকলেও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে যাতায়াত করছে মাত্র 40 থেকে 50টি ট্রাক। এর বেশি জড়ো হলেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে বন্দরের আশেপাশের সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরটির এমন স্লথ ক্ষতির কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে। কিন্তু দুদেশের জন্য এত গুরুত্বপূর্ণ যে বন্দর, সেটির দশা এমন কেন? বিএসএফ যেটা চেক করার যেটা সময়টা লাগায়, ওই সময়টা একটু বেশি লাগায়। গভর্নমেন্টে যদি রাস্তাঘাট ভালো করে, ধর ভালো গাড়ি যায়, দিনে যদি 100-150 গাড়ি পার হয়, তাহলে তারও সুবিধা হচ্ছে। শুধু ব্যবসায়িক নয়, অনেকেরই দাবি উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সংযোগ স্থাপনের এই সীমান্ত পথ পর্যটকদের জন্য খুলে দিলেও রাজস্ব যোগ হবে দুদেশের কোষাগারে। দুদেশের সরকারকে যৌথভাবে আলোচনা করে দ্রুত গতিতে আমাদের এই পোর্টটা যাতে খুলে দেওয়ার ব্যবস্থা করে। 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট এই স্থলবন্দর। এর একদিকে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, অন্যদিকে আসামের ধুবড়ী জেলা। বর্তমানে এই বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ও কয়লা আনা নেয়ার কাজ হয়। সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি এবং আসামের এই ধুবড়ী জেলার সোনারহাটের এই সীমান্ত বন্দর আরও উন্নয়ন প্রয়োজন। আর তার মধ্য দিয়েই দুদেশের সম্পর্ক যেরকম উন্নতি হবে, ঠিক সেরকমভাবে দুদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসামের ধুবড়ীর সোনারহাট স্থল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নতুন করে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আফগানিস্তানে অর্ধশত মানুষের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1000-এর বেশি ঘর বাড়ি। নিখোঁজ আছেন অনেকে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে ভয়াবহ হারিকেনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 10 লাখ ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। বন্যায় ভেঙেছে সেতু, রাস্তাঘাট, পানি ঢুকে নষ্ট হয়েছে বাড়িঘর, দোকানপাট। বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার এমন ভয়াবহ দৃশ্যের দেখা মেলে আফগানিস্তানের ঘর প্রদেশে।
দেশটিতে নতুন করে মৌসুমি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হতাহত হয়েছেন অনেকে। সপ্তাহ ধরে চলমান বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয় বহু গাছপালা, এছাড়া মারা গেছে কয়েক হাজার গবাদি পশু। এদিকে ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর। বেড়েছে মৃতের সংখ্যাও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 10 লাখ ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আগামী কয়েক সপ্তাহ বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারেন বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে 4 লাখের বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। নষ্ট হয়েছে অন্তত 2,500 ট্রাফিক লাইট। লুটপাট বন্ধে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ঝড়ের পর উপসাগরীয় উপকূল অঞ্চলে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। তবে ঝড়টি প্রতিবেশী লুইসিয়ানা অঙ্গরাজ্যে চলে গেছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। নাদিম মারজান, সময় সংবাদ। জার্মানির অঙ্গরাজ্য সারল্যান্ডে প্রবল বর্ষণ, ভূমিধস ও জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বন্যায় ডুবে গেছে অঙ্গরাজ্যটির রাস্তাঘাট, বাড়ি ঘর সহ হাজারো ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে এগিয়ে এসেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। গেল 20 থেকে 50 বছরের ইতিহাসে এমন প্রবল বর্ষণ, পানির স্রোতের তীব্রতা কিংবা ভূমিধস দেখেনি জার্মানির জারল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী জারব্রুকেনের বাসিন্দারা। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে যায় বহু ঘরবাড়ি, যানবাহন, দোকানপাট, ছোট বড় নানা স্থাপনা। ডুবে যায় নিচু এলাকার বেশিরভাগ বাড়িঘর। অঙ্গরাজ্যটির প্রায় সবগুলো নদীর পানি বেড়ে যাওয়ায় বিপদের শেষ নেই সাধারণ নাগরিকদের। পানির স্রোতে ভেঙে গেছে সড়ক, মহাসড়ক। বন্যা ও জলোচ্ছ্বাস থেকে বাঁচতে তৈরি করা বেশ কিছু বাঁধ। আকস্মিক বন্যায় প্রাণহানি এড়াতে বেশিরভাগ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। এখনো পানিবন্দী অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা, সড়কে পানি জমে বিভিন্ন অঞ্চলের সঙ্গে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন জারল্যান্ড। দেখুন, হঠাৎ বৃষ্টি আর বন্যায় আমাদের অবস্থা ভীষণ নাজুক। ঘরবাড়িতে বিদ্যুৎ নাই, যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। সামনের দিনে কি হবে বলতে পারছি না। তবে জার্মান আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রেড অ্যালার্ট জারির পর থেকেই দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আগাম প্রস্তুতির কারণে প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করেন দমকল কর্মীরা। এদিকে জারল্যান্ডের পার্শ্ববর্তী প্রদেশ রাইনল্যান্ড ফালসের বেশ কিছু নিচু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অচলাবস্থা কাটাতে মোতায়েন রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা বাহিনী ও দমকল বাহিনীর 3000 সদস্য। শনিবার বন্যা কবলিত বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন জারল্যান্ডের মিনিস্টার প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের আশ্বাস দেন ওলাফ শলস। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। কিছু উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। যুক্তরাজ্যে 22তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্সে যোগদান শেষে বাংলাদেশের পাঠ্যপুস্তক বিষয়ে এক প্রশ্নের জবাবে সময় সংবাদে তিনি কথা বলেন। তবে বিশেষজ্ঞরা যেখানে ভুল ধরবেন বা সংশোধন প্রস্তাব করবেন সেগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। সম্প্রতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 31 বই 147টি উদ্ভট ভুলের সন্ধান মিলেছে। এরপর থেকে আলোচনা সমালোচনা। যদিও শিক্ষাবর্ষের অর্ধেক সময় পার হওয়ার পর ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। যুক্তরাজ্যে 22তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্স শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু উগ্রবাদী অতি উৎসাহিত মানুষ অপপ্রচার চালাচ্ছে। কোচিং সেন্টার ব্যবসার সঙ্গে জড়িতরাও আছেন এই চক্রে। তবে সমালোচনা যতই হোক, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ভুল থাকলে সংশোধন প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। প্রক্রিয়াটা হচ্ছে চলমান, তো এখন সেটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। পাঠ্যপুস্তকের কিছু কিছু কন্টেন্ট সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেটা যেখানে বিশেষজ্ঞরা প্রস্তাব করবেন আমরা সেটা পরিবর্তন করব। তবে আমরা দেখি যে মাঝে মাঝে যে একটি উগ্রবাদী কিছু গোষ্ঠী অতিমাত্রায় মানে কিছু বিষয় যেগুলো আসলে অতিরঞ্জিত করা হচ্ছে। স্মার্ট সিটিজেন করতে হলে গদ বাধা মুখস্থ করিয়ে ক্লাসে বসিয়ে কোচিংয়ে পাঠিয়ে
মুখস্থ লিখে সেটাকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে আমাদের প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসতেই হবে। এই সময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বৈষম্যের শিকার, তবে সরকার তা দূর করতে চায়। গ্রাম শহরের বৈষম্য সেটা কিন্তু ঘোচাতে হবে, এবং এটা ঘোচানোর জন্য কিন্তু আমরা সুনির্দিষ্ট পলিসি নিচ্ছি, যেমন অবৈতনিকভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক যে শিক্ষা, তার উপরে যে এখন যে বিষয়টা আছে যে পরীক্ষা যেটা নেওয়া হয়ে থাকে, সেই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে গ্রামের অনেক শিক্ষার্থীরা বৈষম্যমূলক অবস্থার মধ্যে পড়ে, এবং সেটা কিন্তু আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা চাচ্ছি সকল শিক্ষার্থী যাতে নির্দিষ্ট বয়স পর্যন্ত বিদ্যালয়ে থাকতে পারে। কমনওয়েলথের এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে আগামীর পরিকল্পনা এবং বর্তমান অবস্থা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময়। চলতি বছর ইতালি থেকে বাংলাদেশে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2016 থেকে 2022 সাল পর্যন্ত রেমিটেন্স ছিল ঊর্ধ্বমুখী। ওই সময়ে রেকর্ড প্রায় 2000 মিলিয়ন ইউরো পেয়েছে বাংলাদেশ। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বসবাস করেন প্রায় 2 লাখ বাংলাদেশি। ব্যবসায়, চাকরি সহ নানা পেশায় নিযুক্ত আছেন তারা। এতে বেশ ভালো একটা রেমিটেন্সও পায় বাংলাদেশ। 2022 সালে সর্বাধিক 1197.84 মিলিয়ন ইউরো রেমিটেন্স বাংলাদেশে গেলেও 2023 সালে যায় 1166.36 মিলিয়ন। কিন্তু চলতি বছরের প্রথম 4 মাসে আবারও চাঙ্গা হয়ে উঠেছে রেমিটেন্সের প্রবাহ। ইতালির মানি ট্রান্সফার ব্যবসায়ীরা বলছেন এই ধারা অব্যাহত থাকবে এবং চলতি বছর আরও বেশি রেমিটেন্স যাবে বাংলাদেশে। গত বছর থেকে চলতি বছরে এপ্রিল পর্যন্ত 7 মিলিয়ন ইউরো বেশি রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে। যদি এই স্পন্সরের ব্যাপারটা না থাকতো, আমাদের ইমিগ্রেন্টরা বৈধভাবে টাকাটা বাংলাদেশে পাঠাতো। মে মাসে প্রথম সপ্তাহ থেকে রেমিটেন্স আস্তে আস্তে করে বেড়ে গেছে, কিন্তু গত 2-3 যাবৎ রেমিটেন্সের রেটটা অনেকটাই পুরোপুরি বেড়ে গেছে। সরকারের 2.5% প্রণোদনা একটি খুব বড় একটা ইনিশিয়েটিভ, এবং এই কারণে প্রচুর লোক লিগ্যাল চ্যানেলে চলে এসেছে। আসন্ন গ্রীষ্মকাল সামনে রেখে বাংলাদেশিরা বিভিন্ন বৈধ অবৈধ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা বাংলাদেশে টাকাও পাঠাচ্ছেন। এছাড়া ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কারণেও প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য গত বছরের তুলনায় অনেক ভালো হচ্ছে। এর প্রভাব পড়ছে রেমিটেন্সের উপরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সবার আগে শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনার তাগিদ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। সম্প্রতি দেশটিতে গাড়ির মধ্যে আটকা পড়ে স্কুল ছাত্র মুনতাসিরের মৃত্যুর ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় বাংলাদেশি অভিভাবকরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সন্তানদের নিরাপত্তার ক্ষেত্রে মা বাবাদের আরও সচেতন হবার তাগিদ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী অভিভাবকরা। সম্প্রতি দেশটির শারজাতে অসাবধানতাবশত একটি গাড়িতে আটকে পড়ে মুনতাসির নামের 7 বছরের এক বাংলাদেশি স্কুল ছাত্রের মৃত্যু হয়। এরপরে নড়াচড়ে বসে স্থানীয় প্রশাসন ও অভিভাবকরা। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান সচেতন প্রবাসী পরিবারের সদস্যরা। বাবা মা দুজনকে কিছুটা হলেও রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ যত বাইরে যত নিরাপত্তায় থাকুক না কেন, নিজের সন্তান নিরাপত্তা নিজেকেই দিতে হবে। বাচ্চাদেরকে নিজের হাতে স্কুলে গেট পর্যন্ত পৌঁছায় দেয়া এবং স্কুল থেকে গেট থেকে আবার তাদেরকে নিয়ে আসা। সন্তানদের নিরাপত্তাকে আর্থিক বিবেচনার উপরে স্থান দেওয়ার আহ্বান সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূতের। ছোট শিশু সন্তান আমরা স্কুলে পাঠাচ্ছি, গাড়িতে যাচ্ছে অথবা স্কুলের বাসেই যাচ্ছে, কিন্তু দেখা যায় যে অনেক সময় বাচ্চারা স্কুলের বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে এবং সেক্ষেত্রে তারা ঠিকভাবে বাস থেকে নামলো কিনা সেই জায়গাটাতে আমাদেরকে অধিক যত্নশীল হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। এদিকে অর্থ বাঁচাতে অভিভাবকদের স্কুলে ভাড়া গাড়ি ব্যবহার না করার বিষয়টি নিয়েও চলছে আলোচনা সমালোচনা। সময়ের জন্য বা নিজের জীবিকার জন্য বাচ্চাদের সুরক্ষার সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করেন। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান সচেতন প্রবাসী পরিবারের সদস্যদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন শায়লা রহমান ইমা। ধন্যবাদ ছোঁয়া।
সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।